আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? দেখা যাচ্ছে না আমাকে? জি স্যার, দেখা যাচ্ছে তো। কেমন দেখা যাচ্ছে? সেই নাকি? ছোট দেখা যায়। সুন্দর দেখা যাচ্ছে স্যার, সাদা সাদা অনেক ভালো লাগতেছে। সাদা সাদা ভাল লাগতেছে। স্যার স্ট্যাম্প সাইজের ছবি চাইতে ছোট স্যার। স্ট্যাম্প ছবিতে একটু ছোট দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার। বড় করে নাও। হ্যাঁ স্যার। এখন বড় দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ স্যার। জি স্যার, এখন বড় দেখা যায় স্যার। আচ্ছা, এখন ছোট দেখা যায়। লেখা দেখা যাচ্ছে? জি মেসেজ স্যার। বক্সে রেজিস্ট্রেশন নাম্বার গুলো লেখো। এই যে নিচে দেখো উপস্থিতি আছে, উপস্থিতির মধ্যে সব পেস্ট করে দেবো। কয়জন জয়েন করলা? 8 জন। তারেক হাসান, আলামিন, আতিকুর রহমান, আতিয়া, এখন কে আসতেছে? নাসরিন আক্তার। তারপরে তোমার হলো বৃষ্টি সরকার, কি বৃষ্টি, তারপরে হলো ফাইনুর, সম্রাট, নাসরিন। এই কয়জন? 9 জন হলো। তাহলে আমরা আজকে নতুন একটা বিষয়, সরল সন্ধিত দোলক, সিম্পল হারমোনিক অসিলেশন। এটা কখনো দেখছো? কোনটা স্যার? এই সরল সন্ধিত দোলক বা গতি সম্বন্ধে কোনো ধারণা আছে তোমাদের? সরল সন্ধি তো এটা জাস্ট পড়ছিলাম স্যার, থিওরিটা পড়ছিলাম। হুম, এটা দোলক কিন্তু বলা ওইভাবে হয় জি। সরল। হ্যাঁ, এটা প্রথম আবিষ্কার করছে বিজ্ঞানী গ্যালিলিও, প্রায় 1500 খ্রিস্টাব্দের দিকে। এবং তিনি দেখছেন যে এটা বেশ ভালো একটা বিষয়, যেটা অনেক কিছু, প্রকৃতির অনেক কিছু ব্যাখ্যা করতে পারে। তো এখানে এটা সাম্য বিন্দু থাকে, সাম্য বিন্দু থেকে দুই দিকে সমদূরত্বে এটা সরে। এটাই হলো সরল সন্ধিত দোলক। আমরা এই দোলকটা একটু দেখি, এখানে একটা অ্যানিমেশন দেখা যাচ্ছে। হ্যাঁ, এই অ্যানিমেশনে দেখা যাচ্ছে যে দোলকের গতিটা আমরা যদিও দোলকের সাথে চিন্তা করতেছি, কিন্তু এটা বৃত্তাকার পর্যায়বৃত্ত গতির সাথে তুলনা করা যায়। আমরা আরো দেখব, এরকম অনেক সরল সন্ধিত দোলক আমাদের হাতে আছে। আমরা অনেকগুলো উদাহরণ দেখতে পাবো। যেমন এটা একটা সরল সন্ধিত গতি। এই ধরনের গতি তোমরা ওই যে মেলাগুলোতে দেখতে পাও, আমরা দোলনা দুলাই, লোকজনকে দোলানোর জন্য ব্যবস্থা থাকে। এই ধরনের আরো অনেক গতি আছে। যেমন এটা একে বৃত্তকে কেন্দ্র করে ঘুরছে এবং এর মেরুটা দেখো সবসময় লম্ব, যে বেগটা সেটা সবসময় লম্ব বরাবর থাকতেছে, স্পর্শক বরাবর। তারপরে তোমার এটাকে আমি আগুপিছু গতি বা স্কুইজিং গতি, এরকম নাম, বিভিন্ন নামে আমরা বলে থাকি। টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট, আগুপিছু গতি। স্কুইজিং, ব্রেদিং, মানে আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, দিস ইজ অলসো সরল সন্ধিত। হার্টবিট যেটা আছে এটাও সরল সন্ধিত। ব্লাডের যে পালস আছে ওইটাও সরল সন্ধিত, আমরা পালস মাপি। তারপর পেন্ডুলাম, তারপরে তোমার ওয়েভ, এরকম অনেক বিষয় আছে। তাই সরল সন্ধিত গতিটাকে আমরা খুব সিম্পলি আগে চিন্তা করব এবং তারপরে আমরা এটা জটিল ক্ষেত্রে নিয়ে যাব যদি সময় হয়। সিম্পলি হলো এই যে এরকম,
একটা ভর একটা স্প্রিং এ আবদ্ধ আছে, এটাকে আমরা আগু পিছু করতে পারি। হ্যাঁ, আমরা এটা আবার দেখি, এটাকে আমরা প্রেসার দিয়ে সংকোচন প্রসারণ করতে পারি। এদিকে প্রেসার এবং এটা যে স্প্রিং এর যে এক্স এর যে দূরত্ব হয়, এটা ডিএক্স টা পরিবর্তন হয়। তো এখানে কিছু বল প্রয়োগ করতে হয়। এই বল প্রয়োগের বিষয়টা আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা যে বলটা দেই, এই বলের ফলে স্প্রিং সংকুচিত হয়, আবার স্প্রিং প্রসারিত হয়। এদিকে প্রসারিত হয়েছে এবং শেষ মাথায় গেছে, শেষ মাথায় যাওয়ার পরে কি হচ্ছে, আবার ব্যাক করতেছে, এখানে যে বেগটা শূন্য হয়ে যাচ্ছে। আবার ব্যাক করে এখানে যখন থাকে তখন সর্বোচ্চ বেগ থাকে, তারপরে আবার এটাকে সংকুচিত হয় এবং এখানে যে আবার বেগ শূন্য হয়, আবার আবার প্রসারিত হয়, মাঝখানে সর্বোচ্চ বেগ থাকে। তার মানে এই জিনিসটা তোমার একবার যেখানে সর্বোচ্চ বিন্দুতে যখন যাচ্ছে তখন তার গতিশক্তি শূন্য হচ্ছে, আবার যখন সর্বনিম্ন বিন্দুতে যাচ্ছে তখন তার গতিশক্তি শূন্য হচ্ছে। এই জায়গায় এই যে নিচেরটা সি সি চিত্রে, আর বি চিত্রে যেখানে আছে এখানে গতিশক্তি সর্বোচ্চ, এখানে স্থিতিশক্তি শূন্য। তাই এই বিষয়টাই আমাদের বুঝতে হবে যে একটা স্প্রিং এর মধ্যে যে গতিটা আমরা চিন্তা করি সেটাতে দুই ধরনের গতি আছে, এবং এটাকে আমরা যদি আরো একটু স্প্রিং এর এই আমরা তো ডান বামে চিন্তা করলাম, আমরা উপর নিচে চিন্তা করতে পারি। স্প্রিং যে সংকুচিত হয়ে উপরের দিকে উঠলে মানে গতিশক্তি শূন্য, স্থিতিশক্তি সর্বোচ্চ। আর যখন এটা আবার প্রসারিত হতে থাকে এবং এইখানে সর্বোচ্চ বিন্দুতে যখন আসে, সর্বনিম্ন বিন্দুতে, তখন গতিশক্তি শূন্য, স্থিতিশক্তি সর্বোচ্চ, এবং তখন দিক পাল্টে যায়। হ্যাঁ, কয়েকটা বিষয় আছে, একটা বলের দিক পাল্টে যাচ্ছে, একটা শক্তির পরিমাপ যদি আমরা চিন্তা করি, শক্তির হিসাবে দুই ধরনের শক্তি এখানে স্প্রিং এর মধ্যে আছে, একটা স্থিতিশক্তি, একটা গতিশক্তি, এবং বল আছে স্প্রিং বল, যেটা রেস্টোরিং ফোর্স বলা হয়, এটাকে একটা নাম আছে প্রত্যয়নী বল, লিখে রাখো, প্রত্যয়নী বল, রেস্টোরিং ফোর্স। এইটা আমাদের একটা নতুন একটা বল, এই ধরনের বল তোমরা আগে পড়ো নাই বা পড়ছো হয়তো ওইভাবে খেয়াল করো নাই। হ্যাঁ, প্রত্যয়নী বল, রেস্টোরিং ফোর্স, এটা এই ফোর্সটার দিক পরিবর্তন হয় প্রতিনিয়ত। তাই এটাকে আমরা ছোট হাতের এফ দিয়ে দেখাই। হ্যাঁ, বা কোনো কোনো বইয়ে এটাকে বড় হাতের এফও দেখানো হয়েছে। তা এটা লিখে রাখো। হ্যাঁ, যে রেস্টোরিং ফোর্স, এটা সম্বন্ধে তোমাদের জ্ঞান আহরণ করতে হবে। যে রেস্টোরিং ফোর্সটা, প্রকৃতিতে অনেক ধরনের ফোর্স আছে। এই তোমরা যদি ফোর্স সম্বন্ধে জানতে চাও তাহলে রেজনিক হেলিডের বই পড়বা। রেজনিক হেলিডের বইয়ের মধ্যে 12টা ফোর্স নিয়ে কথা আছে। হ্যাঁ, এই মেকানিক্যাল ফোর্স 12 ধরনের, তার মধ্যে একটা ফোর্স আমাদের এই স্প্রিং এর মধ্যে কাজ করে। তা আমরা এই ছবিটাকে আমার আরো বিস্তারিত ভাবে দেখি যে কি কি ঘটনাগুলো স্প্রিং এর মধ্যে ঘটতে পারে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে রেস্টোরিং ফোর্সটা তোমার এই যে পাঁচটা অবস্থা দেখাচ্ছে ফোর্সের, এবং কোথায় কি অবস্থা, কোথায় ফোর্স বেশি, কোথায় ফোর্স কম, কোথায় ত্বরণ বেশি হয়েছে, কোথায় ত্বরণ কম হয়েছে, এটা সবকিছু বিষয় এখানে আলোচনার মধ্যে, চিত্রের মধ্যে আসছে। তা আমরা দেখতে পাচ্ছি যে এরকম অনেকগুলো বিষয়, এবং এটা সরাসরি পর্যায়বৃত্ত গতির সাথে সম্পর্কযুক্ত। পর্যায়বৃত্ত গতি আমি যখন শ্রোডিঞ্জার ইকুয়েশন দাঁড় করাইছিলাম, তোমাদের পর্যায়বৃত্ত গতি নিয়ে কথা বলছিলাম, যে পর্যায়বৃত্ত গতিটা হচ্ছে তোমার ওয়েভের মতো, তরঙ্গের মতো, এবং তরঙ্গের জন্য আমাদের যে সমীকরণ, তরঙ্গ সমীকরণ, এটা কাজে লাগে। সো আমরা এখানেও সেটাকে কাজে লাগাবো। হ্যাঁ, তা আমরা আগে যে আমাদের যে এই যে এদিক ওদিক, যে বাম ডান বা টু এন্ড ফ্রো যে গতিটা আছে, আগু পিছু করার গতি, এটা যে পর্যায়বৃত্তের সাথে সম্পর্কযুক্ত, দেখো এখানে আমরা যে স্পষ্ট দেখতে পাচ্ছি এটা আগু পিছু করতেছে, এবং সেই আগু পিছুটাকে আমরা একটা পর্যায় বৃত্তের মধ্যে দেখাইতে পাচ্ছি। এটা যখন এই জায়গায় মানে ডান প্রান্তে আসতেছে বলটা, তখন সর্বোচ্চ স্থিতিশক্তি এবং গতিশক্তি সর্বনিম্ন 0। বাম প্রান্তে যখন যাচ্ছে তখন স্থিতিশক্তি সর্বোচ্চ, গতিশক্তি 0। আর মাঝখানে যখন আসতেছে তখন তোমার স্থিতিশক্তি 0, গতিশক্তি সর্বোচ্চ।
তো এই তিনটা পয়েন্টে তোমার এই গতিশক্তি, স্থিতিশক্তি এবং মোট শক্তির চিন্তা করতে হবে। মোট শক্তিটা একবারে নির্দিষ্ট, মোট শক্তির কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু মোট শক্তিটা দুইটা শক্তির সমষ্টি আমরা বলে থাকি, স্থিতিশক্তি ও গতিশক্তি। তাই এই যে পিরিয়ডিক যে মোশনটা এখানে সিম্পল হারমোনিক মোশনের মধ্যে আছে, এই পিরিয়ডিক মোশনের যে বিষয়গুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো সেটা একটু এখানে দেখাই। যে পিরিয়ডিক মোশন যেটা পর্যায়বৃত্ত গতি, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কোনো গতির পুনরাবৃত্তি ঘটলে তাকে পর্যায়বৃত্ত গতি বলে, যেমন পৃথিবীর গতি, ঘড়ির কাঁটার গতি, এরকম। হ্যাঁ, তারপরে আমরা কম্পন বা স্পন্দন গতি যদি বলি, যে পর্যাবৃত্ত গতির দিক কোনো নির্দিষ্ট সময়ে অন্তর অন্তর বিপরীতমুখী হয় সেই বৃত্ত গতিকে দোলন গতি বা স্পন্দন গতি বলে বা কম্পন গতি বলে। এই স্পন্দন গতি একটা পর্যাবৃত্ত গতি। একটি পূর্ণ অগ্রপশ্চাৎ গতিকে এক স্পন্দন বলে। হ্যাঁ, স্পন্দনটাও তোমাদের পালসটা বুঝতে হবে, পালস কাকে বলে। স্পন্দনের ইংরেজি হচ্ছে পালস। তাহলে সরল সিম্পল হারমোনিক মোশন এক সরল একতলীয় গতি, এটা যে সংজ্ঞাটা আছে যে পর্যায়বৃত্ত গতির দিক কোনো নির্দিষ্ট সময় অন্তর অন্তর বিপরীতমুখী হয় সেই বৃত্ত গতিকে দোলন বা স্পন্দন গতি বলে। আচ্ছা, এটা একই কথা আসছে। পৃথিবীর গতি, ঘড়ি কাঁটার গতি, দোলকের গতি, চন্দ্রের গতি, পাখার গতি ইত্যাদি তোমাদের যে আছে। পাখা মানে ফ্যান আর কি, আমাদের যে কোনো ফ্যান বলতে পারি, বৈদ্যুতিক ফ্যান বা হাত পাখা দুটাই হতে পারে। আমরা গতি, সরল স্পন্দিত গতি একটা ধারণা আমাদের হাতে আসলো। আমরা এই সরল স্পন্দিত গতির প্রকারভেদ আমরা দেখি যে এটা দুই রকমের হয়। হ্যাঁ, তোমরা এই যদি কারো ইচ্ছা হয় যে সম্বন্ধে বিস্তারিত জানার জন্য, তাহলে তোমরা ইন্টারমিডিয়েটের বই পড়ো, কৌণিক গতি, ওখানে তোমরা পাবে যে প্রযুক্ত বলের প্রকৃতির উপর নির্ভর করে সরল দোলক গতি আজকে 1 তারিখ না, দুইটা উপায়। একটা রৈখিক, যেখানে নিয়ত ক্রিয়াশীল সবাত বল কনস্ট্রেইনিং ফোর্স এর অধীন বস্তু সরল রেখায় গতিযুক্ত থাকে। আর কৌণিক ধরনের, যেখানে নিয়ত ক্রিয়াশীল সবাত বল দ্বন্দ্ব, এখানে টর্ক, একটাতে বল একটাতে টর্ক, হ্যাঁ, গতিশীল থাকে। তা আমাদের এগুলি লাগবে না। আমাদের যে সমস্যা, সেই সমস্যার মধ্যে আমরা যখন ঢুকবো, আমরা কি করছি, আমাদের বিষয়টা হলো যে অণুর জগতে, হ্যাঁ, তোমাদের এই ইকুয়েশন গুলো তোমরা এই সরল স্পন্দিত গতির জন্য তোমরা পেয়েছো আগে। হ্যাঁ, তোমরা তৈরি করছো বা পড়ে আসছো। সেটা হলো ত্বরণটা আমরা কি দিয়ে দেখাই, ওমেগা স্কয়ার এক্স, ওমেগা হলো কৌণিক বেগ। তারপরে সরণটা আমরা কি দিয়ে দেখাই, এ কস ওমেগা টি। স্পিড আমরা কি দিয়ে দেখাই, এটা সব সমীকরণ তোমরা পর্যায়বৃত্ত গতিতে পড়ছো আগে, ইন্টারমিডিয়েট পর্যায়ে। হ্যাঁ, আর ফিজিক্সে তোমাদের ছিল, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যে ফিজিক্স পড়ছো। তা এই গতির যে বিষয়টা, তোমাদের যে সমীকরণগুলো আসছে, এই সমীকরণগুলো সবগুলো তোমাদের লাগবে। এখানে স্থিতিশক্তিটা হাফ কে এক্স স্কয়ার, এটা তোমাদের এইটা সমীকরণ হুকের সূত্র তোমরা পড়ছো। হুকের সূত্র প্রয়োগ করে এই সমীকরণগুলো দাঁড় করানো হয়েছে। হ্যাঁ, হুকের সূত্র থেকে কিভাবে এই সমীকরণ দাঁড় করানো হয়েছে এটা তোমাদের পরীক্ষায় আসে। হ্যাঁ, যে দেখাও যে স্থিতিশক্তি সমান হাফ কে এক্স স্কয়ার, তা ওইটা সমীকরণটা খুব সহজভাবে দাঁড় করানো যায়।
আমরা দেখি এই সমীকরণটা কিভাবে দাঁড় করানো হয়। তা স্বাধীনভাবে কম্পমান ভরহীন স্প্রিং এ আবদ্ধ M1 M2 ভরবিশিষ্ট দুটি কণার সাম্যাবস্থানের সরণ x1 x2। তাহলে এদের বেগ হলো v1 আর v2, আমরা বেগের সমীকরণটা পাবো। এবং বেগকে x1 v1 কে আমরা x1 ডট, এটা কি দেখা যাচ্ছে x1 ডট, x এর উপরে একটা জি ডট স্যার। আছে, হ্যাঁ x1 ডট দিয়ে কিন্তু আমাদের ডিফারেন্সিয়েশন দেখানো হয়। সময়ের সাপেক্ষে যে ডিফারেন্সিয়েশন সেটাকে ডট দিয়ে দেখানো হয়। এটা মাথায় রেখো যে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশনকে ডট দিয়ে দেখানো হয়। আর ত্বরণকে আমরা ডিভি বাই ডিভি এইভাবে লিখতে পারি, ডবল ডট দিয়ে আমরা ডবল ডিফারেন্সিয়েশনকে দেখাই। এই যে এখানে দেখা যাচ্ছে ডবল ডট, x1 এর ডবল ডট, তাহলে ত্বরণ পেলাম। তাহলে বল কি হবে? বল সমান জানি F ইজিক্যাল টু এম এ। তাহলে F ইজিক্যাল টু এম এ থেকে আমরা এই হুকের সূত্রটা এখানে প্রয়োগ করলাম। হুকের সূত্রটা মুখস্থ তোমাদের। হুক হলো, হুকের সূত্র বলতেছে যে কোনো বল সরণের সমানুপাতিক। হ্যাঁ, তাই হুকের সূত্রটা আগে লেখা লাগতো, এখানে লিখি নেই। হুকের সূত্রটা লেখা লাগতো, তো হুকের সূত্রটা লিখে নাও। এখানে হুকের সূত্র হলো যে কোনো স্প্রিং এর প্রত্যয়নী বল ভরের সরণের সমানুপাতিক। স্প্রিং এর প্রত্যয়নী বল ভরের সরণের সমানুপাতিক। হ্যাঁ, এবং ঋণাত্মক, ঋণাত্মক কেন? বল তুমি যদি এই বল প্রয়োগ করো তাহলে তোমার সরণটা বিপরীত দিকে হবে। বলের সরণ বিপরীত দিকে হবে। তুমি যে বলটা প্রয়োগ করতেছো ওইদিকে, তাহলে ছেড়ে দিলে সরণটা বিপরীত দিকে হবে, এই জন্য ঋণাত্মক আসে। তাহলে হুকের সূত্র ওই দুইটা ভরের ক্ষেত্রে দেখানো হয়েছে এখানে। তাহলে ভর দুটোর ছবি দেখাইতে হবে। আমরা ভর দুটোর ছবি কিভাবে দেখাইতে পারি? হ্যাঁ, এইভাবে আমরা ভরের ছবি তাহলে দেখাইতে হবে। যেহেতু M1 M2 ভর দেখানো হয়েছে এখানে, হ্যাঁ এইরকম করে ভরের ছবি দেখাবে। এটা তোমাদের খাতায় এঁকে দেখাইতে হবে। তাহলে ভর, এখানে একটা ভর, এখানে একটা ভর, এই ভর দুটোকে আমরা সরাই দিচ্ছি। এটা কন্ট্রাকশন হয়েছে, ভিতর দিকে চাপে আসছে। আর তোমার ছেড়ে দিলে এটা প্রসারিত হচ্ছে। এগুলা ইকুইলিব্রিয়াম পজিশন, ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স। এটা ইকুইলিব্রিয়াম ডিস্টেন্স থেকে প্রথমে ডিস্টেন্সটা কমে যাচ্ছে, পরে ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে। তাহলে M1 এর যদি সরণটা x1 হয় আর M2, এটা যদি M2 ভর হয়, সরণটা হলো x2। এটা বিবেচনা করে আমাদের এই ছবিগুলো বানাইতে হবে। আমরা এটাকে আমাদের এই Cl অণুর সাথে আমরা তুলনা করতে পারি, বা হাইড্রোজেন অণুর সাথেও তুলনা করতে পারি খুব সহজেই। যে কোনো অণুর সাথে আমরা এগুলো তুলনা করতে পারি। তাহলে অণুর ভিতরে যে বন্ধনটা থাকে, এই বন্ধনটাকে আমরা বলি স্প্রিং এর মতো। হ্যাঁ, অণুর ভিতরে বন্ধনকে স্প্রিং হিসেবে চিন্তা করা হয়, লিখে রাখো। তাহলে এখন আমাদের যে মোট শক্তির যদি হিসাব নিয়ে, যদি ভরের হিসাবের মধ্যে এখন ঢুকি, ভর তো মানে দুইটা কণার মোট ভরের সমষ্টি সমান হবে। আর ভর কেন্দ্র যদি cm হয়, সেন্টার অফ মাস, তাহলে ভর কেন্দ্র সমীকরণ এরকম এই সমীকরণটা দাঁড়াবে। এটা তোমরা ওই সবসময় জ্যামিতি থেকে দেখছো যে ভর কেন্দ্রকে আমরা এইভাবে লিখে থাকি। তাহলে এখান থেকে যে ভরের যে সমীকরণটা আমরা পাচ্ছি, এই যে কি নাম ma², সেটা ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তো এই ধারার মধ্যে ভর কেন্দ্রে কোনো ত্বরণ বা মন্দন হয় না।
হয় ইহা একটি স্থির থাকে কিংবা সমবেগে গতিশীল থাকে। এটা থেকে এটা প্রমাণিত হলো এবং এটাই একটা প্রশ্ন যে স্প্রিং ধারায় তোমার ভরকেন্দ্রে কোনো ত্বরণ বা মন্দন নাই, প্রতিষ্ঠা করো। আমরা দেখতে পাচ্ছি যে স্প্রিং ধারায় ভরকেন্দ্রে ত্বরণ বা মন্দন নাই, এখানে আমরা 0 পাচ্ছি। তাই ইহা স্পষ্টত প্রমাণিত হয় যে ভর দুটির উপর বহিস্থ কোনো বল ক্রিয়াশীল নাই। হ্যাঁ, এই প্রমাণটাও তোমরা এখান থেকে করে নিতে পারো বা লিখে নিতে পারো, পরীক্ষায় আসে। আসসালামু আলাইকুম। না, ক্লাসে আছি বাসা থেকে। ক্লাসে আছে ওই যে আমাদের রিপোর্ট পাঠাইতে হবে এই মাসে ত্রৈমাসিক। হুম, না ঠিকই আছে তো। না, ওইটা দেয়নি আমাকে, দিছে এপি মাঠ পর্যায়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির। জি জি জি, আচ্ছা ওকে। তাহলে আমরা এটা একটা প্রশ্ন যে যে ভর কোনো বহিস্থ কোনো বল ক্রিয়াশীল নয় এবং প্রমাণ করো যে ভর কেন্দ্রের ত্বরণ বা মন্দন হয় না, বা ভর কেন্দ্র সমবেগে স্থির থাকে, বা ভর কেন্দ্রের কোনো বিষয় আমাদের এখানে কার্যকর হচ্ছে না। তাহলে ভর কেন্দ্রের বিষয়টা কার্যকর নয়, তাহলে আমরা বুঝে গেলাম কম্পন গতির আমরা কম্পাঙ্ক যদি এখন নির্ণয় করতে চাই, এটা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, এটা তোমাদের স্পেকট্রোস্কোপিতেও আছে। হ্যাঁ, তাহলে আমরা কম্পাঙ্ক এই এই যে যে দুইটা কণা যে কম্পনশীল আছে, তো এই কম্পনশীল কণা দুটার যে কম্পাঙ্ক কি হবে, হ্যাঁ এটা পরীক্ষায় আসে তোমাদের। ইয়াতেও আসে তোমার কি নাম, ফিজিক্যালও আসে, আবার স্পেকট্রোস্কোপিতেও আসে। তাহলে কম্পাঙ্ক নির্ণয়ে খুব সহজ একটা বিষয় আছে। সার্বিক ত্বরণ যদি আমাদের এ হয়, তাহলে এর জন্য যে সমীকরণটা আসলো সেই সমীকরণটা তোমরা এখানে লিখবে। হ্যাঁ, তারপরে তোমার এটাকে লিখে এই সমীকরণ দাঁড় করায়, খুব সহজ একটা কাজ, এটা তোমাদের ইন্টারমিডিয়েটের বইয়েও তোমাদের থাকার কথা। তো স্প্রিং এর দৈর্ঘ্য যদি আমরা এরকম চিন্তা করে নিই, তাহলে সম্ভাব্য সমাধান আমরা পাচ্ছি এটা। এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, দেখবে। এটার জন্য আমি অত বেশি নিচ্ছি না। সমীকরণটা হলো এটা এই সমীকরণটা দাঁড় করাইতে হয় তোমাদের পরীক্ষায় আসে। তাহলে এটা দাঁড় করানোর বিষয় তোমাদের কি এটা দেখতে চাও আবার, যে এই সমীকরণটা কেমনে আসলো? নিউ ইকুয়াল টু 1/2/√k/μ। হ্যাঁ, অথবা এই সমীকরণটাকে আমরা এইভাবেও লিখতে পারি, ওমেগা দিয়েও লিখতে পারি। তোমাদের জানা আছে যে 2π/নিউ মানে হলো ওমেগা। ওমেগা মানে কৌণিক বেগ। ওমেগা ইকুয়াল টু 2π/নিউ ইকুয়াল টু √k/μ। এটা এইভাবেও লেখা যায়। তা যেহেতু তোমাদের পরীক্ষায় যে এই সমীকরণটা আসে, সো তোমরা ওইভাবে তৈরি করে নিয়ে আসতে পারো। তো এই সমীকরণটা তোমাদের পরীক্ষা আসে, এটা এটা কিভাবে তৈরি হলো এটা তোমাদেরকে জানতে হবে। হ্যাঁ, কারণ যে এই সমীকরণটা তোমাদের এই ফিজিক্যাল কেমিস্ট্রিতেও আছে, আবার তোমার কি নাম স্পেকট্রোস্কোপিতেও আছে, কম্পন বা আইআর এর মধ্যে আছে। হ্যাঁ, তার আইআর এর একটা খুবই ইম্পর্টেন্ট একটা সমীকরণ এটা। হ্যাঁ, এটা তোমাদের সবসময় তৈরি করতে হয় বিভিন্ন জায়গায়। তো এই সমীকরণটা আশা করি তোমরা তৈরি করতে পারবে। খুব সহজ একটা পদ্ধতি আছে এখানে, আমি নোটটা দিয়ে দিব, তোমরা এখান থেকে লিখে নিও। এখন সমস্যা হলো যে কণা দুটার যে জন্য যে সমীকরণটা স্থৈতিক শক্তিটা আমাদের বের করতে হবে, স্থৈতিক শক্তি সমান কত আসে। এটা গেল তোমার হলো এই কম্পাঙ্ক নির্ণয়। এখন স্থিতিক শক্তি সমীকরণ কি? স্থিতিক শক্তি সমীকরণ তো আমরা একটু আগেই দেখলাম যে স্থিতিক শক্তি সমান হলো ½ k x²। ওইটা আমরা দেখছি হুকের সূত্র অনুযায়ী। ওইটাও তৈরি করতে দেয় পরীক্ষায়, ½ k x²। তো
স্থিতিশক্তি পাইলাম, আমরা গতিশক্তি পাইলাম। গতিশক্তি হাফ এমভি স্কয়ার, এটা তো আমরা জানি। এখন আমাদের সমস্যা হলো যে আমরা যে স্থিতিশক্তি গতিশক্তি এই বিষয়গুলো যখন আমরা নিয়ে আসবো, দেখি স্থিতিশক্তি সমীকরণটা হাফ কে এক্স স্কয়ার ইউ ইকুয়াল টু, আমরা এরকম এফ সমানুপাতিক এক্স, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এটা তো আমরা হুকের সূত্র থেকে বলছি। তাহলে এফ ইকুয়াল টু ডি ইউ বাই ডি এক্স, এটা হলো তোমার বলের সংজ্ঞা। বলের সংজ্ঞা কিন্তু এটা মুখস্থ রাখবে। বল ইকুয়াল টু দ্রুত সাপেক্ষে স্থিতিশক্তি হ্রাসকে বল বলে। হ্যাঁ, এটা সংজ্ঞা, বলের সংজ্ঞা। তাহলে ডি ইউ ইকুয়াল টু এত, তাহলে ইউ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ইউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার। এবং এই হাফ কে এক্স স্কয়ারকে যদি আমরা গ্রাফ করি, হ্যাঁ, তাহলে গ্রাফটা কেমন হবে? দেখতেই পাচ্ছ যে এটা একটা প্যারাবোলার আসছে, সমীকরণ আসছে, y ইকুয়াল টু এ এক্স স্কয়ার টাইপের সমীকরণ। তো এরকম একটা সমীকরণ গ্রাফ আসবে। হ্যাঁ, ইউ শেপ হয়। তো এরকম প্রশ্ন হয় যে স্প্রিং এ আবদ্ধ কণার বা বন্ধনে আবদ্ধ কণার স্থিতিশক্তি ইউ আকৃতির ব্যাখ্যা করো বা প্রমাণ করো বা প্রতিষ্ঠা করো। তাই এরকম সমীকরণ, এই সমীকরণ থেকে এই গ্রাফটা তোমরা পাবে। তাই গ্রাফের দিকে যদি আমরা তাকাই, তাহলে গ্রাফের দিকে তাকাইলে গ্রাফের যে একটু আগে কিন্তু আমরা অনেকগুলো পেন্ডুলাম দেখেছিলাম। তো এই গ্রাফের দিকে তাকাইলে আমরা কি দেখতে পাচ্ছি দেখি। প্লাস এক্স যেখানে, হ্যাঁ, এক্স যখন প্লাসের দিকে, তাহলে ইউ তখন ম্যাক্সিমাম হাফ এ কে কে এ স্কয়ার, এ হলো অ্যাম্পলিটিউড বা বিস্তার, তখন টি মানে গতিশক্তি, যেটা গতিশক্তি 0, এই টোটাল এনার্জি হলো হাফ কে এ স্কয়ার। হ্যাঁ, আবার মাইনাস এক্স এ যখন আসবে সর্বোচ্চ, মাইনাস এক্স এও আমাদের এই স্থিতিশক্তি সর্বোচ্চ, গতিশক্তি 0 এবং টোটাল এনার্জি হাফ কে এ স্কয়ার। অ্যাট 0, এই শূন্য বিন্দুতে, যেখানে শূন্য বিন্দু, এখানে টি ইউ তো 0, আমি একটু আগে বলছি যে এই মাঝখানে একটা বিন্দু আসে যেখানে স্থিতিশক্তি 0 হয়ে যায়, তখন গতিশক্তি সর্বোচ্চ হয় হাফ কে স্কয়ার এবং টোটাল এনার্জি হাফ কে স্কয়ার। দেখো, এই আমরা তিনটা বিন্দুতে দেখতে পাচ্ছি এই ধারাটার ক্ষেত্রে যে টোটাল এনার্জি অলওয়েজ কনস্ট্যান্ট, টোটাল এনার্জি কোনো পরিবর্তন হচ্ছে না। টোটাল এনার্জিটার যে মানটা, এটা আমরা তিনটা বিন্দুতে তিন রকম পাচ্ছি, আর মাঝখানে এগুলোতে একটা ফ্র্যাকশন মানে আসবে। যাই হোক, টোটাল এনার্জি, এই সিস্টেমটা টোটাল এনার্জি হাফ কে এ স্কয়ার, এ হলো তোমার অ্যাম্পলিটিউড বা বিস্তার। তাহলে এখানে আমরা বলতে পারি যে এই ধারার ক্ষেত্রে গতিশক্তি স্থিতিশক্তি পরিবর্তন হলেও মোট শক্তির কোনো পরিবর্তন হচ্ছে না। এটা হলো কোয়ান্টাম মেকানিক্সে একটা শর্ত পূরণ করতেছে যে মোট শক্তিটার কোনো পরিবর্তন নাই। স্থিতিশক্তি একবার কমতেছে একবার বাড়তিছে, গতিশক্তি একবার কমতেছে একবার বাড়তিছে, কিন্তু স্থিতিশক্তিটা আমার ঠিকই থেকে যাচ্ছে। তাহলে এই কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম এটা দাঁড়াইলো, এবং কোয়ান্টাম মেকানিক্স এর আমরা শর্ত এখানে প্রয়োগ করতে পারি। তা আমরা যদি এই কে এক্স স্কয়ারের জায়গায় যদি আমি এই ইয়াটা বসাই দেই সমীকরণের মধ্যে, আমাদের যে শ্রোডিঞ্জার ইকুয়েশনের যে টোটাল স্থিতিশক্তির যে সমীকরণটা আছে, ওখানে যদি আমি এই কম্পাঙ্ক দিয়ে বসাই, হ্যাঁ, এই কম্পাঙ্কের মানটা নিউ ইকুয়াল টু হাফ কে রুট ওভার এম, এটা যে পাইছি আমরা, এটাকে যদি এখানে বসাই দিই, তাহলে আমরা যে টোটাল এই স্থিতিশক্তি যেটা আমাদের শ্রোডিঞ্জার সমীকরণে আছে, সেটার মানটা কি দাঁড়াচ্ছে? সেটার মানটা দাঁড়াচ্ছে হলো হাফ কে এক্স স্কয়ার। এখানে কে এর মানটা বসাই দাও, কে এর মান বসাইলে পাচ্ছি হলো 1/2, বা এটাকে আমরা হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার লিখতে পারি, অথবা 2 পাই স্কয়ার নিউ স্কয়ার এম এক্স স্কয়ার লিখতে পারি। মানে এই মানগুলো চলে আসতেছে। তাহলে শ্রোডিঞ্জার সমীকরণ তো তোমরা জানো যে শ্রোডিঞ্জার সমীকরণটা একমাত্রিক, যেহেতু আমাদের এই বক্স এই সিস্টেমটা পুরোটাই একমাত্রিক, আমাদের যেহেতু স্প্রিংটা একমাত্রায় আছে, স্প্রিং এর ত্রিমাত্রা স্প্রিং আমরা চিন্তা করতে পারবো না, করবো না। তাহলে শ্রোডিঞ্জার সমীকরণে যে শ্রোডিঞ্জার সমীকরণ আমাদের হাতে আছে, এই শ্রোডিঞ্জার সমীকরণে আমরা এখন এই ভি এর মানটা বসাই যদি দেই,
তাহলে কি দাঁড়াচ্ছে? ভি এর মানটা বসাইলে তোমার ওই ভি এর মান বসাই দিলাম, এই ভি যেটা বের করছি এটা বসাই দিলাম, বসাই দিলে একটা সমীকরণ এসে দাঁড়াইলো, একটা জটিল অবস্থায় এসে দাঁড়াইলো। এখন এই সমীকরণের ব্র্যাকেটের বাইরের যে অংশটা আছে এই অংশটা যদি আমি এর সাথে গুণ করে দেই তাহলে কেমন দাঁড়ায়? গুণ করে দিলে এই যে 8 পাই স্কয়ার এম এস স্কয়ার এটা এর সাথে গুণ হবে, আর 8 পাই স্কয়ার 8 এম স্কয়ার এটা এই ভিতরের সাথে গুণ হবে, গুণ হয়ে এরকম দাঁড়াবে। তাহলে একটা একটা মানে কেমন একটা মানে অন্যরকম ছবি দাঁড়াইলো। তাহলে এটাকে আমরা কি করব, একটা ধ্রুবক ধরে নেব, বা এই ভিতরের বা এই প্রথম রাশিটাকে আলফা ধরে নেব, আর দ্বিতীয় রাশিটাকে আমরা বিটা ধরে নেব, বিটা স্কয়ার ধরে নেব। প্রথমটাকে আলফা, দ্বিতীয়টাকে বিটা স্কয়ার। তাহলে বিটা স্কয়ার যদি ধরে নেই তাহলে বিটা সমান কি দাঁড়াবে? তাহলে বিটা সমান দাঁড়ালো তোমার এটার বর্গমূলটা বিটা বিটা এসে দাঁড়াবে। তাহলে এই আলফা বাই বিটা যদি আমি চিন্তা করি, আলফা ডিভাইড বাই বিটা, হ্যাঁ আলফা বাই বিটা সমান কি দাঁড়াচ্ছে? টুয়াইস ই ডিভাইড বাই এস। দেখো একটা মজার জিনিস এসে দাঁড়াইছে এখানে। হ্যাঁ, যে শ্রোডিঞ্জার সমীকরণে আমাদের যে শক্তি রাশিগুলো যেগুলো আছে, এই শক্তি রাশি দুটোকে আমি যদি অনুপাত করে দেই, আলফা বাই বিটা লিখে দেই, তাহলে টুয়াইস ই বাই এইচ নিউ আসতেছে। হ্যাঁ, এইচ নিউটা কি? নিউটা হলো ওই যে স্প্রিং এর কম্পাঙ্ক। ইটা কি? ই হলো টোটাল এনার্জি। তাহলে আমাদের একটা নতুন একটা সম্পর্ক আমি এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই সম্পর্কটাই আমাদের শ্রোডিঞ্জার সাহেবকে উৎসাহিত করছে যে ই ইকুয়াল টু হাফ আলফা বাই বিটা এইচ নিউ, কিছু একটা এখানে আছে। এই আলফা বাই বিটার মান যদি আমি জানি তাহলে আমার সমীকরণ একেবারে খুব সহজভাবে আমি শক্তির রাশিমালা তৈরি করতে পারতেছি। তাহলে এই আলফা বাই বিটা সমান কি হবে? হ্যাঁ, এইটা উনি বিজ্ঞানী ওই শ্রোডিঞ্জার এটাকে হিসাব করে নিজেই হিসাবটা করছিলেন, এটা অন্য কেউ করেনি। এই নিয়ে এটা প্রমাণ করছেন, আমরা প্রমাণটা পরে দেখবো, আগামী ক্লাসে দেখবো কিভাবে ইনি প্রমাণ করছেন। ইনি প্রমাণ করে বের করছেন যে আলফা বাই বিটা ইকুয়াল টু টুয়াইস এন প্লাস ওয়ান, যেখানে এন ইকুয়াল টু 0 1 2 3। এই যে শর্তগুলো আসছে এই শর্তগুলো কোয়ান্টাম মেকানিক্যাল শর্ত, যে আমরা এর আগে কিন্তু ওই রিকারিয়ান ফর্মুলা টর্মুলা তৈরি করছিলাম, ওইরকম কিছু শর্তর আলোকে এটা তৈরি হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে যদি আমি এই আলফা বাই বিটার মানটা যদি আমি বসাই দিই সমীকরণে, তাহলে কিন্তু খুব সহজ একটা বিষয় এসে দাঁড়াইলো, ইকুয়াল টু হাফ ইন্টু টুয়াইস এন প্লাস ওয়ান এইচ নিউ। তাহলে হাফটা যদি আমি ভিতরে গুণ করে দিই তাহলে কি দাঁড়ায়? খুব মজার একটা সমীকরণ, তোমরা যেটা ইউজ করতেছো স্পেকট্রোস্কোপিতে আইআর এর মধ্যে, এই যে এন প্লাস হাফ ইন্টু এইচ। তাহলে সরলস্পন্দিত গতির এই যে যে গতির বিষয়গুলো আমরা দেখলাম, প্রথমে বলের বিষয় দেখলাম, তারপরে স্থিতিশক্তির বিষয় দেখলাম, এখন দেখতে পাচ্ছি যে টোটাল এনার্জি যেটা আছে, টোটাল এনার্জি আমরা আগে দেখছিলাম স্থির থাকে এবং সেটার মান কত সেটা আমরা বলতে পারছিলাম না, সেটা আমরা এখন পেয়ে গেলাম যে সেটার মানটা হলো যে কম্পাঙ্ক যে রাশিটা আছে তার সাথে 1 n প্লাস হাফ এর গুণফল করলেই আমাদের এই সমীকরণটা চলে আসতেছে। তো এখানেই হলো শ্রোডিঞ্জার ইকুয়েশনের সাফল্য, এবং এটাকে তিনি ব্যবহার করলেন স্পেকট্রোস্কোপিতে ব্যবহার করলেন এবং খুব সুন্দর ফলাফল আমরা পেয়ে গেলাম স্পেকট্রোস্কোপিতে ব্যবহার করে। এবং সম্পূর্ণভাবে আমরা মানে এনার্জি যে কোয়ান্টাইত এবং টোটাল এনার্জির পরিবর্তন ঘটে কোয়ান্টা শোষণ কইরা, এবং বিভিন্ন বন্ধনের যে কম্পনের শক্তি এগুলি সব আমরা মানগুলো জানতেছি এবং সেগুলি প্রয়োগ করতেছি এবং আইডেন্টিফাই করতেছি কম্পাউন্ডস। এই সব বিষয়গুলো আমরা এখান থেকেই পেয়ে গেলাম খুব সুন্দরভাবে। এইটা তোমাদের পরীক্ষায় আসে এবং এটা তোমরা আশা করি লিখতে পারবে পরীক্ষা হলে, যে আমাদের যে এই সরল সন্ধিত হারমোনিক মোশনের যে শক্তিটা টোটাল এনার্জিটা কোয়ান্টাইত, এবং সেটা আমরা প্রমাণ করলাম। খালি এই জায়গাটা কিভাবে হলো এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন তোমাদের থেকে যাবে যে এটা কিভাবে এটা আসলো। আর বাকি সব হিসাব নিকাশ একেবারে সহজ হিসাব, খালি আলফা বাই বিটা ইকুয়াল টু টুয়াইস এন প্লাস ওয়ান এটা কিভাবে হলো এটার জন্য বিশাল হিসাব আছে, বিশাল হিসাব। এত বড় হিসাব যেটা আমাদেরকে যখন ইউনিভার্সিটিতে পড়ানো হয়েছিল
তখন এইটার জন্য আমাদের 4টা লেকচার লাগছিল। হ্যাঁ, তাহলে বিশাল একটা হিসাব আছে, সেই হিসাবটা আমরা যদি তোমাদের আগ্রহ থাকে তো আমরা শিখবো, আর না শিখে উপায়ও নাই, কারণ যে পরবর্তী যে পড়াগুলো আছে ওর জন্য শিখতেই হবে। তো এই যে আলফা বাই বিটা ইকুয়াল টু টোয়াইস n প্লাস 1 এটা কিভাবে হলো, এবং n সমান 1 0 1 2 3 শর্তটা কিভাবে আসলো, এটা আমরা শিখবো নেক্সট ক্লাসে। আজকে এর উপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে করতে পারো, কারণ এই প্রশ্নটা যে n ইকুয়াল টু n প্লাস হাফ ইন্টু এইচ নিউ, এইটার আবার অনেক অনেক ব্যবহার আছে। আমরা 0 পয়েন্ট এনার্জি এখান থেকে বের করতে পারি, এখান থেকে আরো অনেক কিছু তত্ত্ব আমরা তৈরি করছি এবং পরবর্তীতে অনেক জায়গায় আমরা এটা ব্যবহার করতেছি। হ্যাঁ, সো এই সমীকরণটা তোমাদের এইভাবেই তৈরি করতে হবে, খালি এই লাইনটা তোমরা এক কথায় ছেড়ে দিবা যে আলফা বাই বিটা ইকুয়াল টু টোয়াইস n প্লাস 1 কোয়ান্টাম মেকানিক্স এর শর্ত প্রয়োগ করে আমরা পাই, এই কথাটা এখানে বলে দিবা। বাকি সব হিসাব নিকাশ একেবারে সহজ হিসাব, কোনো সমস্যা নাই হিসাবের মধ্যে, প্রতিটা লাইন বাই লাইন হিসাব সহজ। খালি এইখানে এসে যে শর্তটা দেওয়া হয়েছে এই শর্তটা কোথা থেকে আসলো এটা তোমরা উল্লেখ না করে খালি অ্যান্সার করবে, বাস শেষ। কারো কোনো প্রশ্ন? তোমাদের রোলগুলো লিখতে বলছিলাম। জি স্যার, লিখছি তো। মেসেজ বক্স কই? মেসেজ বক্স পাচ্ছি না কেন? মোর অপশনে আছে স্যার। তোমার মোড়ে? জি। হ্যাঁ পাইছি। তাহলে এখানে সবাই রোল লিখছে আশা করি, আমি কপি করলাম। হ্যাঁ, সিলেক্ট অল, কপি অ্যান্ড পেস্ট। সবার রোল চলে আসলো। আলামিন, বৃষ্টি, তারেক, সাকলাইন, সম্রাট, আতিয়া, ফাইনুর, আলামিন আবার লিখছ, নাসরিন, আফসানা, আতিকুর, শামসুন নাহার, আফসানা আবার লিখছে। ওকে, এখানে তোমাদের কোনো প্রশ্ন? যতগুলো কাজ করছি, প্রথমে হলো স্প্রিং একটা ছবি আঁকছি, সেই স্প্রিং এর ছবি দিয়ে আমরা রিস্টোরিং ফোর্সের একটা ইকুয়েশন দাঁড় করাইছি, দুইটা কণার জন্য দুইটা ইকুয়েশন দাঁড় করাইছি। তারপরে আমরা দেখতে পাইছি যে টোটাল এনার্জির এখানে কোনো পরিবর্তন হয় না, এবং এখানে ত্বরণের কোনো পরিবর্তন হয় না, এখানে ভর কেন্দ্রে কোনো পরিবর্তন হয় না। আমরা বিভিন্ন শর্তগুলো এখানে পাইছি এবং এই সমীকরণ দিয়ে আমরা প্রতিষ্ঠা করে দিছি। আবার কম্পন গতির সমীকরণ তৈরি করছি, কম্পাঙ্কের সমীকরণ তৈরি করছি, এবং এটা তোমাদের স্পেকট্রোস্কোপিতে কাজে লাগে, এটা আমি বলছি। হ্যাঁ, এবং আমরা ওই টোটাল এনার্জি সমীকরণ তৈরি করি, স্থিতিশক্তি সমীকরণ তৈরি করছি, এবং এই স্থিতিশক্তির যে কার্ভ সেটা তৈরি করছি, এবং এই কার্ভের মধ্যে আমরা বিভিন্ন পয়েন্টে টোটাল এনার্জির হিসাবটা দাঁড় করাইছি, যে টোটাল এনার্জি স্থির থাকে সেটা প্রমাণ করছি। এবং টোটাল এনার্জি সমীকরণ দাঁড় করানোর জন্য আমরা শ্রোডিঞ্জার সমীকরণ ব্যবহার করছি। শ্রোডিঞ্জার সমীকরণে আমরা স্থিতিশক্তি সমীকরণে মান বসাই দিয়া আমরা চেষ্টা করছি যে এটা সমাধান কিভাবে করা যায়, এবং এখানে একটা রাশি আমরা পাইছি, যে রাশিটা আমরা করছি। এখানে এখনো সাই, এই যে ওয়েভ ফাংশন যেটা, এটা এখনো আমরা পাই নাই, এটা আমাদের হাতে থেকে গেছে, ওইটা আমরা দেখবো ওইটা সমাধান কি আসবে। ওয়েভ ফাংশনের শর্ত প্রয়োগ করতে যেই আমাদের এই শর্তগুলো চলে আসবে। তো ওয়েভ ফাংশনের যে 3টা শর্ত আছে তোমরা জানো, এর আগের ক্লাসে আমি পড়াইছি। ওয়েভ ফাংশনের এই শর্তগুলো এখানে সব জায়গায় প্রয়োগ করতে হয়। আমরা এতদিন প্রয়োগ করে করে সমাধান করি নাই, কিন্তু এখন আমরা প্রয়োগ করে করে সমাধান করব। এই হলো আমাদের পড়া বিষয়। কারো কোনো প্রশ্ন? আর ক্লাসগুলো কি ভিডিও দেখতে পাও তোমরা? জি স্যার, দেখতে পাই স্যার। গুগল ক্লাসরুম, তারপরে গুগল ইউটিউব। গুগলে আর দিচ্ছি না, এখন ইউটিউবে দিচ্ছি। গুগলে দেখছি যে 15 জিবি জায়গা দেয়, ওটা ভরে যাচ্ছে। ইউটিউবে ভালো হয় স্যার। হ্যাঁ, ইউটিউবেই দিব। তোমাদের তোমাদের বন্ধুদের বিভিন্ন কলেজের বন্ধুদের জানাই দিও যাতে দেখে তারা।